তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টার এডুকেশন অনার্সের যে 3টি পেপার পড়তে হয়, এই 3টি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের থার্ড সেমিস্টারে 2টি ডিএসসিসি পেপার পড়তে হবে, ডিএসসিসি 3 এবং ডিএসসিসি 4। এই ডিএসসিসি পেপারগুলো তোমাদের এডুকেশন অনার্সের থার্ড সেমিস্টারে 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে এবং কোয়েশ্চেন প্যাটার্ন আগে ডিএসসিসি পেপারগুলোর যা ছিল আগের সেমিস্টারে অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন, এবারেও ডিএসসিসি পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন সেম থাকছে। তবে এই থার্ড সেমিস্টারে এসিসি 3 যেটা পড়তে হবে তোমাদের, এসিসি 3 পেপার 50 নম্বরের পরীক্ষা হবে। এসিসি 3 পেপারটা 50 নম্বরের পরীক্ষা হবে এবং সেখানে সবই 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ তোমাদের 25টা 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে 50 নম্বরের। তাহলে আজকে তোমরা থার্ড সেমিস্টার এডুকেশন অনার্সের 3টি পেপারের 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। প্রথমে তোমরা ডিএসসিসি 3 পেপার অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এই পেপারের সাজেশনটা দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন, প্রথম ইউনিট থেকে আমি 4টি প্রশ্ন রেখেছি, তার মধ্যে প্রথম 2টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত নির্দেশনা ও দলগত নির্দেশনা বলতে কি বোঝো? এর সঙ্গেই ব্যক্তিগত ও দলগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। একটি উত্তম বিদ্যালয় নির্দেশনা কর্মসূচির শর্তাবলী বা প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন এই ইউনিট থেকে 10 নম্বরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে আছে দেখো, নির্দেশনার সংজ্ঞা দাও, নির্দেশনার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন, নির্দেশনার বিভিন্ন প্রকার কাজ বা কার্যাবলী বিস্তারিত আলোচনা করো। এটা গেল তোমাদের ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন। এবার ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো? বয়ঃসন্ধিকালে বা কিশোর কিশোরীদের জন্য ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনা কাকে বলে? প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী বা ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই ইউনিট থেকে আছে, সেটা হচ্ছে শিক্ষামূলক নির্দেশনা বলতে কি বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনার সংজ্ঞা দাও। বর্তমান সমাজে বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। এই 2 নম্বর ইউনিট থেকে প্রথম 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট থাকছে। এবার 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো করবে, প্রথম প্রশ্ন, অনির্দেশক বা পরোক্ষ পরামর্শ দান বলতে কি বোঝো? এই পরামর্শদান পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লেখো। নেক্সট প্রশ্ন, নির্দেশক বা প্রত্যক্ষ পরামর্শ দান বলতে কি বোঝো? এই পদ্ধতির বিভিন্ন পর্যায় বা ধাপগুলি উল্লেখ করো এবং এর সুবিধা অসুবিধা লেখো। নেক্সট, পরামর্শ দান বা কাউন্সিলিংয়ের সংজ্ঞা দাও। পরামর্শ দানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, দলগত পরামর্শ দান বলতে কি বোঝো? এর সঙ্গেই ব্যক্তিগত ও দলগত পরামর্শ দানের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। এগুলো গেল তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে 10 নম্বরের প্রশ্ন। এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে দেখো। ইউনিট 1 থেকে প্রথম প্রশ্ন থাকছে ব্যক্তিগত ও দলগত নির্দেশনার মধ্যে পার্থক্য। নেক্সট থাকছে নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে প্রধান পার্থক্যগুলি লেখো। পরের প্রশ্ন, নির্দেশনার যে কোনো 5টি প্রধান কাজ বা গুরুত্ব উল্লেখ করো। নেক্সট, নির্দেশনা ও শিক্ষার মধ্যে সম্পর্ক সংক্ষেপে লেখো। এবারে ইউনিট 2 থেকে দেখো। ইউনিট 2 থেকে শিক্ষামূলক ও
বৃত্তিমূলক নির্দেশনার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, শিক্ষামূলক নির্দেশনা বলতে কী বোঝো, এর গুরুত্ব লেখো। নেক্সট, বৃত্তিমূলক নির্দেশনার উদ্দেশ্যগুলি কী কী। এবার 3 নম্বর ইউনিট দেখো। 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে সংহতিমূলক বা সমন্বয়ী পরামর্শ দান বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শ দানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট, ব্যক্তিগত ও দলগত পরামর্শ দানের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, একজন ভালো পরামর্শদাতার গুণাবলী সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, পরামর্শ দানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। এটা তোমাদের গেল প্রথম পেপার, অর্থাৎ ডিএসসিসি 3 পেপার। এবারে তোমাদের পরের যে পেপারটি পড়তে হবে ডিএসসিসি 4 পেপার। পেপারটির নাম হচ্ছে দেখো সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এই যে পেপারটি আছে এই পেপার থেকে এবারে তোমরা সাজেশন দেখো। 10 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিট থেকে দেখো, ইউনিট 1। প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি বিস্তারিত আলোচনা করো। শিক্ষা সমাজতত্ত্বের। নেক্সট হচ্ছে শিক্ষার সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। শিক্ষা সমাজতত্ত্বের পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতত্ত্ব এবং শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের মধ্যে ধারণাটি স্পষ্ট করো। বলছে শিক্ষা সমাজতত্ত্ব ও শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের মধ্যে ধারণাটি স্পষ্ট করো। 2 নম্বর ইউনিট থেকে আছে। 2 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে দেখো, সামাজিকরণ বলতে কী বোঝো, শিশুর সামাজিকরণে বিদ্যালয়ের ভূমিকা বিস্তারিত আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সামাজিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী বলতে কী বোঝো, এদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, সামাজিকরণের বিভিন্ন মাধ্যমগুলি কী কী, এই প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো। সামাজিকরণের বিভিন্ন মাধ্যমগুলি কী কী, এই প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো। এখান থেকে দেখো 3টে প্রশ্ন দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট 2টো বলেছি, আরও একটি প্রশ্ন তোমাদের অবশ্যই দেখে যেতে হবে, ছেড়ে দিলে হবে না, তবে এই 2টো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার 3 নম্বর ইউনিট দেখো। 3 নম্বর ইউনিট হচ্ছে সামাজিক পরিবর্তন কাকে বলে। সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আছে সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো, সামাজিক স্তরবিন্যাসের উপাদান বা কারণগুলি আলোচনা করো। নেক্সট আছে সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে সামাজিক যোগাযোগের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, সামাজিক মিথস্ক্রিয়া কাকে বলে, সামাজিক মিথস্ক্রিয়ার বিভিন্ন ধরন বা প্রকারভেদ আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে থাকছে। প্রথম প্রশ্ন, সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব ও শিক্ষামূলক সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতত্ত্বের সংজ্ঞা ও অর্থ লেখো। এবারে 2 নম্বর ইউনিট। 2 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন, শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, সামাজিক গোষ্ঠী হিসাবে প্রথাগত ও অপ্রথাগত গোষ্ঠীর ধারণা দাও। নেক্সট, সামাজিকরণ প্রক্রিয়ার ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো। এটা 2 নম্বর ইউনিট তোমাদের গেল। এবার 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে আছে সামাজিক সচলতা। সামাজিক সচলতা বা বিচলন বলতে কী বোঝো, সামাজিক সচলতার প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো। তারপরে সামাজিক যোগাযোগের অপ্রথাগত, বলছে সামাজিক যোগাযোগের অপ্রথাগত মাধ্যমগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। আর আবারও তোমাদের মনে করিয়ে দিই, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে সামাজিক স্তরবিন্যাস ও শিক্ষার সম্পর্ক সংক্ষেপে লেখো। সামাজিক স্তরবিন্যাস ও শিক্ষার সম্পর্ক সংক্ষেপে লেখো। নেক্সট আছে দেখো সামাজিক পরিবর্তনের কারণগুলি কী কী। নেক্সট, সামাজিক মিথস্ক্রিয়া ও শিক্ষার সম্পর্ক লেখো। এই হচ্ছে তোমাদের ডিএসসিসি 4 পেপারের সাজেশন। এবং তোমাদের এসিসি যে 3 পেপার আছে, এসিসি 3 পেপারের সাজেশন দেখো। এবারে তোমাদের এসিসি 3 পেপার, এসিসি 3 পেপার যেটা আছে এটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর পেপারটি আছে, অর্থাৎ পেপারের নাম কম্পিউটার অ্যাপ্লিকেশান। এবং এই পেপারটি তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। ডিএসসিসি পেপার যেগুলো আছে সেগুলো তোমাদের 75 মার্কসে পরীক্ষা হচ্ছে, কিন্তু এই এসিসি পেপার এটা হচ্ছে 50 নম্বরে তোমাদের পরীক্ষা।
এবং 25টা 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার সেক্ষেত্রে তোমাদের করতে হবে। দেখো এখানে ইউনিট 1 থেকে যেভাবে সাজেশনগুলো সাজিয়ে রাখা হয়েছে, প্রথম প্রশ্ন কম্পিউটারের সংজ্ঞা দাও। নেক্সট আছে দেখো চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কেন। নেক্সট আছে কম্পিউটার, প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রনিক উপাদানটির নাম এবং বৈশিষ্ট্য লেখো। তারপরে আছে দেখো তৃতীয় প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য বা উপাদান কি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এইভাবে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। তারপরে দেখো মাইক্রো প্রসেসর কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম ব্যবহার করা হয়। আর তোমাদের বলি, তোমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এডুকেশন অনার্স সাবজেক্টে তোমাদের 3টে পেপারেরই স্টাডি মেটেরিয়াল রেডি। এইভাবে তোমরা এই যে পেপারটি আছে এসএসসি 3 পেপার, এই পেপার থেকে তোমরা যথেষ্ট প্রশ্ন পাবে যেগুলো পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। দেখো প্রতিটা তোমাদের চ্যাপ্টার থেকে 80টা বা 60টা প্রশ্ন তোমরা এখান থেকে পাবে। টোটাল এই পেজ আছে দেখছো 39টা পেজ, অর্থাৎ 39 পেজ আছে তোমাদের এই এসএসসি পেপারের স্টাডি মেটেরিয়ালে। এসএসসি পেপারের স্টাডি মেটেরিয়ালে দেখো এতগুলো পেজ তোমাদের আছে, ঠিক আছে।